মর্নিং স্টুডেন্টস, HM এডুকেশন চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওয়ার্ক পাওয়ার যে অধ্যায়টি রয়েছে, কার্যক্ষমতা শক্তি, সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এটা ইংলিশ ভার্সানে আছে, তোমাদেরকে আমি বুঝিয়েই বলে দেব ট্রান্সলেট করে। ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম কোশ্চেনটি দেখো, দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি অ্যান্ড ডিস্টেন্স বাই হুইচ দ্য বডি ইজ মুভড বিকজ অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড ইজ কল্ড। বলছে এই কারণে যে কল্ড হচ্ছে, যে ফোর্সটা প্রয়োগ হচ্ছে, সেই ফোর্সটা কি, সেই ফোর্সটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। সেটা কি হবে সেই ফোর্স? তাহলে এখানে দেখো উত্তরটা হবে মোশন, এনার্জি, ওয়ার্ক অ্যান্ড পাওয়ার। তাহলে কার্যের সংজ্ঞাতে কি বলেছিলাম? যেখানে ফোর্স থাকবে আর ফোর্সটা কিছু ডিস্টেন্স যাবে, তাহলে এইটাই হচ্ছে কাজ। তাহলে উত্তরটা কি হবে? সঠিক উত্তরটি হবে তোমার, সঠিক উত্তর হবে ওয়ার্ক ডান। অ্যান্সার সি। কারণ আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যে দূরত্বটা যায়। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো, যে তারপর প্রশ্নটা হলো, দ্য ওয়ার্ক ডান ইজ ম্যাক্সিমাম হোয়েন অ্যান অ্যাঙ্গেল মেড বাই দ্য ফোর্স উইথ দ্য লাইন অফ মোশন অফ দ্য পার্টিকেল। তাহলে যে এই যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্য ওয়ার্ক ইজ ম্যাক্সিমাম, কাজটা হবে ম্যাক্সিমাম হোয়েন দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ফোর্স উইথ দ্য লাইন মোশন অফ দ্য পার্টিকেল। তখন যেটা হবে সেটা হলো 0 ডিগ্রি, আর কোনো কাজ হবে না, ওয়ার্ক ডান হবে না। কখন? যখন এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে দুটি প্রশ্নের উত্তর জানা গেল। তাহলে সঠিক উত্তর কী হবে? 0 ডিগ্রি। আর যদি এটাকে বলতো ওয়ার্কটা মানে কার্যহীন বল যদি বলা হতো, তাহলে পরে উত্তর হতো 90 ডিগ্রি। চলো নেক্সট প্রশ্নে কি বলছে? যে এ ফোর্স অফ 10 নিউটন ইজ অ্যাক্টিং অন এ অবজেক্ট। কোনো একটা বস্তুর ওপরে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেসড বাই 5 মিটার্স, এবং বল প্রয়োগের ফলে কি হলো? সে 10 মিটার সরে গেল। 10 মিটার সরে যাওয়ার পর কি হচ্ছে? দেন দ্য ওয়ার্ক ডান হুইল, তাহলে কার্যটা কত হবে? কার্যটা কি হবে? তাহলে এখানে দেখো, সেখানে উত্তরটা হবে যে আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে এফ এর মান কত? 10 নিউটন ইন্টু কত মিটার্স? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার্স। অতএব টোটাল ওয়ার্ক ডান কত হলো? 5 10 50। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে যেহেতু নিউটন এবং মিটার, তাই এখানে হয়ে যাবে জুল। অতএব সঠিক উত্তরটা কি হলো? 50 জুল। ঠিক আছে, তারপরে চলে এসো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা কি বলছে? 4 নম্বর প্রশ্নটা বলছে যে ইফ এ টেক্সট বুক ইজ রেজড diagonally at a constant velocity then the work done is। কনস্ট্যান্স ভেলোসিটি মানে হচ্ছে সে কিন্তু একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, এটা ঠিক, কিন্তু এখানে কিন্তু সে ডিস্ট্যান্স তো অতিক্রম করছে না, করে না। তার জন্য এখানে যে কাজটা হবে, সেটা কাজটা কেমন হবে? পজিটিভ, নেগেটিভ। তারপরে দেখো 0 ক্যানট সে, বলতে পারা যাবে না। তাহলে উত্তরটা হবে পজিটিভ, কারণ সেখানে কোনো না কোনো কাজ হচ্ছে। তারপরে দেখো যে জিনিসটা, সেটা হলো কিছু বলে দেওয়া হচ্ছে যে কী অবস্থাতে পজিটিভ, নেগেটিভ, 0 ওয়ার্ক ডান হবে। তার একটা আমি চার্ট দিয়েছি, তোমাদের সুবিধা হবে। দেখো যে হোয়েন এ বডি ইজ অ্যাট রেস্ট, যখন বস্তুটা রেস্টে থাকবে তখন তার ওয়ার্ক ডান কত হবে? 0। হোয়েন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, যখন বল এবং সরণ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার,
যখন পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে তখন কি হবে, তখন জিরো হবে। কিন্তু অ্যাঙ্গেল যদি জিরো হয়, কাজটা করার যে অ্যাঙ্গেল, একটা পার্টিকেল যদি অ্যাঙ্গেলের সঙ্গে 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু কার্য হবে। কিন্তু এখানে বলছে ওয়ার্ক ফোর্স যেটা ফল প্রয়োগ করা হচ্ছে এবং যে ডিস্ট্যান্স রয়েছে সেটা যদি পরস্পরের সঙ্গে কী হয়, ফোর্স অ্যান্ড ডিস্ট্যান্স যদি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার মিন্স 90 ডিগ্রি কোণে যদি হয়, তাহলে কি হবে, টোটাল ওয়ার্ক ডান ইজ জিরো। তাহলে মোট এই তোমার কার্যটা কি হবে, শূন্য হবে। হোয়েন এ বডি, তারপরটা দেখো 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলা হচ্ছে কি, হোয়েন এ অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ লেস দ্যান 90 ডিগ্রি, যখন 90 ডিগ্রির নিচে হবে তখন কি হবে, তখন সেটা হবে পজিটিভ, তখন সেটা হবে পজিটিভ। হোয়েন দ্য অ্যাঙ্গেল, তারপরে দেখো আর একটা কী বলছে, হোয়েন অ্যান অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ মোর দ্যান 90 ডিগ্রি, যখন 90 ডিগ্রি উপরে হবে তখন উত্তরটা কী হবে, নেগেটিভ হবে। তাহলে এগুলো দেখতে পাচ্ছ, আমি ছকের সাহায্যে কিন্তু এগুলো দেখিয়ে দেওয়া হলো। আর 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্নটা কি বলছে, দ্য ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট ডাজ নট ডিপেন্ড আপন দ্য, বলছে ওয়ার্ক ডান কার উপরে নির্ভর করে না, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট, কোনটার ওপরে নির্ভর করে না। দেখো ডিসপ্লেসমেন্টের উপরে অবশ্যই নির্ভর করে, কারণ আমরা জানি এফ ইজিক্যাল টু ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু ডি, তাহলে এটা অবশ্যই নির্ভর করে, ফোর্সের ওপরেও নির্ভর করে আর ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে। অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লে অবশ্যই 0 ডিগ্রির সময় কার্য করে, 90 ডিগ্রি হলে কার্য করে না। 90 ডিগ্রি যখন কম হয়ে যায়, যখন 90 ডিগ্রি কম হয়ে যায়, লেস দ্যান 90 ডিগ্রি, তখন হয়ে যাচ্ছে কি, এটা পজিটিভ কার্য করে, পজিটিভ কাজ করে। আর যখন গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কি, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, এইভাবে কাজ করে। সুতরাং বলছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, এটা কিন্তু ডিপেন্ড আপন নয়, এটার উপর নির্ভর করে না ওয়ার্কডার। তাহলে সঠিক উত্তর কী হবে, ডি, সঠিক উত্তর ডি। তারপর স্লাইডে দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, এ গার্ল ইজ ক্যারিং এ স্কুল ব্যাগ 3 কেজি মাস, 3 কেজি মাস আছে, ওয়ান হার ব্যাক অ্যান্ড মুভস 200 মিটার্স ওয়ান দ্য লেবেলড লোড, একইভাবে গেল, দ্য ওয়ার্ক ডান এগনেস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইল বি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে সে কত বল প্রয়োগ করবে। তাহলে দেখো একই ব্যাপার, এখানে কি বলেছে, ওয়ার্ক ডান এগনেস্ট, তাহলে ওয়ার্ক ডান মানে সে একই চলে যাও, ওয়ার্ক ডান মানে কি হবে, ওয়ার্ক ডান মানেই হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। তাহলে এখানে এফ কত, এফ মানে হচ্ছে এমজি ইন্টু ডি, তাহলে এম এর মান ডি এর মান বসিয়ে দিলে পরে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, উত্তরটা হয়ে যাবে, শেষে কি আছে, 0, সঠিক উত্তর হয়ে যাবে 0। কারণ দেখো 0 কেন হচ্ছে এখানে, যে এই বলটা কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে অভিকর্ষ বলটা যেহেতু পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে তাই এখানে কার্যহীন বল হয়ে যাচ্ছে। তারপরে দেখো দ্য রেশিও অফ এ ওয়ার্ক ডান অ্যান্ড টাইম টেকেন ডুইং দ্যাট ওয়ার্ক ইজ কল্ড, বলছে রেশিও, বলছে একটা রেশিও, দ্য রেশিও ওয়ার্ক ডান অ্যান্ড টাইম, বলছে কাজ এবং টাইম এর অনুপাত কি হয়, যদি টেকেন ইন ডুইং করা হয় তাহলে দ্যাট ওয়ার্ক ইজ কল্ড, সেই কাজটাকে আমরা কি বলবো, সেই কাজটাকে আমরা কি বলতে পারি, সেই কাজটাকে আমরা বলতে পারি পাওয়ার, কারণ কার্য করার হারকে কি বলা হয়, পাওয়ার বা ক্ষমতা, পাওয়ার বা ক্ষমতা। তাহলে উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে পাওয়ার, উত্তরটা হবে পাওয়ার, সঠিক উত্তর সি, সঠিক উত্তর সি। 8 নম্বর প্রশ্নে চলে এসো এবার। 8 নম্বর প্রশ্নটা কি আছে, দ্য ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড, ক্যাপাবিলিটি অফ ডুইং ইজ কল্ড, যে কাজটা করছে তার ক্যাপাবিলিটির ওপরে ওয়ার্কটা কী হবে, পাওয়ার হবে না এনার্জি হবে, না কার্য করার ক্ষমতাকে কি বলা হয়, কার্য করার ক্ষমতাকেই বলা হয় কি, বলো তাড়াতাড়ি, কার্য করার ক্ষমতাকে কি বলা হয়, এনার্জি, অ্যান্সার বি।
তারপর স্লাইডে দেখো, তারপর স্লাইডে কি আছে, 9 নম্বর প্রশ্ন, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি আর টু বেসিক টাইপস। কিসের বেসিক টাইপস? মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, সোলার এনার্জি অ্যান্ড হিট এনার্জি। আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে মেকানিক্যাল এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির যোগফল, বলেছিলাম না বলিনি? তাহলে এটাই হবে তোমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, তাহলে উত্তর কি হবে এখানে? এ উত্তর হবে, উত্তর এ হবে সঠিক উত্তর, যেখানে মেকানিক্যাল এনার্জির যোগফলটাই হচ্ছে বেসিক টাইপ। তারপর দেখো আমরা টাইপ অফ এনার্জি বলে দিয়েছে, বর্ণনা করে দিয়েছি, কত এনার্জি বলে দিয়েছে, তার ডেসক্রিপশান দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। এখানে মনে রাখলে কি হবে, কেমিক্যাল এনার্জির ক্ষেত্রে কি হবে, এনার্জি স্টোরড ইন এ ফুয়েল হুইচ ইজ রিলিজড হোয়েন দ্য কেমিক্যাল রিয়াকশান টেক প্লেস। যখন কেমিক্যাল রিয়াকশান করা হবে কোনো ফুয়েলের মধ্যে, তখন কিন্তু এগুলো হবে রাসায়নিক এর শক্তি হবে। তারপরে দেখো কাইনেটিক এনার্জি ডিউ টু দ্য মোশন অফ এ অবজেক্ট। যখন তার গতি থাকবে তখন তাকে বলা হবে গতি থাকবে তখন তাকে বলা হবে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ডিউ টু দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট। যে বস্তুর ওপরে যেখানে রাখা হয়েছে স্থির অবস্থা, সেটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি কী হবে? তাহলে পোটেনশিয়াল, কাইনেটিক হয়ে গেল। এবার দেখো ইলেকট্রিক্যাল এনার্জিটা কী হবে? এনার্জি ট্রান্সফর্মড বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের সাহায্যে শক্তিটা রূপান্তর হবে, তখন সেটাকে বলা হবে ইলেকট্রিক এনার্জি। থার্মাল এনার্জিটা কি? থার্মাল এনার্জিটা দেখো, এনার্জি ডিউ টু দ্য টেম্পারেচার অফ অ্যান অবজেক্ট। টেম্পারেচার কারণে যেটা হবে, তাপমাত্রার কারণে যেটা হবে, যে এনার্জি শক্তিটা হবে, সেই শক্তিটাকে বলা হচ্ছে থার্মাল এনার্জি। তারপরে দেখো নিউক্লিয়ার এনার্জি। তারপরে কি লাস্ট যেটা আলোচনা করছি, নিউক্লিয়ার এনার্জি স্টোরড ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম। পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যে শক্তি সঞ্চিত থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার অ্যাটমস। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ 4টি স্লাইডে 9টি প্রশ্ন এবং বিভিন্ন ব্যাখ্যা সহ আলোচনা করলাম। এই প্রশ্নের মধ্যে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আর নয়, এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।